হাসিনা থাকলে আপনার মাকে জানাজা দিতে দিত না, এই দেশে কবর দিতে দিত না, আপনার বাবার কবরও ভাঙার কথা ছিল। আজকে আপনি দেশে আসছেন আমাদের জন্য, আর আমাদেরকে বলেন গুপ্ত, এইগুলি বললেন না। আমরা আপনাকে ভালোবাসি, দেশটা ভালো মতন চালান, ওই স্বৈরাচার হাসিনার মতন চেষ্টা করেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, জামাতে ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, সবকিছুতে ইসলাম টেনে আনা ঠিক নয়। সরকার দলের সদস্য অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছেন। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। রাজনীতি বড় অদ্ভুত জায়গা। ক্ষমতার সমীকরণ বদলে গেলে মানুষের সুরও বদলে যায়। এবার শেখ হাসিনার সেই একচ্ছত্র অবস্থানে সরাসরি আঘাত আনলেন দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার মুখের সামনে প্রশ্ন তুললেন তার দূরদর্শিতা নিয়ে। অকপটে জানিয়ে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বেছে নেওয়াটা নেত্রীর মস্ত বড় ভুল সিদ্ধান্ত ছিল। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দেবো পার্সোনালি। তিনি কই তেল দিয়ে শুধু কই বাজেন নাই, কইও বাজছেন, শোল মাসও বাজছেন। তাহলে হাসিনা যে কথা বলছে, সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে। এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? আজকে সংসদের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। সংসদ ভবনে যতগুলো বক্তব্য আমরা শুনছি, সবচাইতে বেশি আলোচিত সমালোচিত হয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কেননা সরকারি দলের পক্ষ থেকে অধিকাংশ জবাব তিনি দিয়ে থাকেন, যার কারণে কিন্তু অনেক সমালোচনাও হয়েছে। যেমন এটাও বলা হয়েছে যে তাদের দলের প্রধানমন্ত্রী কথা বলতে পারে না বলেই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে সবকিছু বলায়। এটা মানুষের গুঞ্জন শোনা গেছে। এবার আসুন, আজকে সংসদ অধিবেশনে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, ইসলামী দল ইসলাম নয়, যেমন মির্জা ফখরুল ইসলাম ইসলাম নয়। দর্শক, তিনি এভাবে বোঝানোর চেষ্টা করেছে। আর যেই কথাকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রলের শিকার হচ্ছে। অনেকেই বলছে যে যেটা বোঝে না সেটা নিয়ে কথা বললে এমনটাই হয়। দর্শক, তাছাড়াও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সংসদে দাঁড়িয়ে সরাসরি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনেই একজন সাহসী এমপি, বলতে পারেন জামাত ইসলামের একজন সাহসী এমপি, কড়া ভাষায় বক্তব্য দিয়েছে। এরকম বক্তব্য দিয়েছে যে যদি শেখ হাসিনার দেশে এখনো প্রধানমন্ত্রী থাকতো, আপনার আম্মা যে মারা গেল তার জানাজা হতে দিত না, আপনার বাবার কবরটাও কিন্তু তুলে ফেলতে চেয়েছিল। এবং কি শেখ হাসিনা থাকলে আপনি দেশেও আসতে পারতেন না, প্রধানমন্ত্রী হতে পারতেন না, আপনারা ক্ষমতাও হাতে পেতেন না, নির্বাচনও হতো না। শুধু তাই নয়, আপনারা কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দূরে থাক, বাংলাদেশের ক্ষমতায় তো দূরে থাক, বাংলাদেশে আসার মতো সৌভাগ্যও আপনাদের হতো না। যাদের কারণে আজকে আপনারা বাংলাদেশে আসলেন, আমাদের কারণে বাংলাদেশে আসলেন, অর্থাৎ তিনি এরকম বক্তব্য করছে যে আমাদের কারণে আপনারা বাংলাদেশে আসলেন, আর এখন আমাদেরকে আপনারা গুপ্ত বলছেন। উনি আরো বলেছেন যে দয়া করে হাসিনার মতো হবেন না, হাসিনার মতো হলে হাসিনার মতোই কিন্তু আপনার পরিণত হবে। দর্শক, এছাড়াও আরো অনেক বক্তব্য রয়েছে। নাহিদ ইসলামের একটা বক্তব্য, যেমন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে তো সরাসরি বিরোধী দলীয় নেতাকর্মীরা, এমপিরা সবাই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে কি বলে, অবৈধ রাষ্ট্রপতি বলে, কেননা হাসিনার আমলে। হ্যাঁ, আরেকটা টাটকা নিউজ আছে, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা সেতু মন্ত্রী ছিল, সেই ওবায়দুল কাদের অবশেষে শেখ হাসিনাকে দোষারোপ করলেন। শেখ হাসিনার বড় একটা ভুল ছিল দুইজন ব্যক্তিকে ক্ষমতাধর করা, দুইজন ব্যক্তিকে ক্ষমতায় আনা। তার এক নম্বর হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, দ্বিতীয় নম্বর হলো বর্তমান সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান। তো যাই হোক দর্শক, এই বিস্তারিত এই যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং গোপন গোপন কিছু তথ্য আজকের এই এপিসোডের মাধ্যমে তুলে ধরা হবে।
তো চলুন কথা না বাড়াই, মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, জামাতে ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, সব কিছুতে ইসলাম টেনে আনা ঠিক নয়। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইসলাম নয়, এ কথাটি সত্য, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম, ইসলামী ব্যাংকও ইসলাম, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পরিশুদ্ধ ইসলাম বলতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ব্যাংকিং সেক্টরে পরিশুদ্ধ ইসলামিক ব্যাংকিং সেক্টর বলতে ইসলামী ব্যাংক বাংলাদেশ। গিলতে গিয়ে 17 সাল পর্যন্ত ওয়েট করতে হয়েছে, আর এই বিএনপি ক্ষমতায় আসার প্রথম দিন থেকে ইসলামী ব্যাংককে দখল করার চরম ধৃষ্টতাপূর্ণ অসৌজন্যতা দেখিয়েছে এবং এখন আবার সংসদে তালি মারা শুরু করে দিয়েছেন। আমি ধিক্কার জানাই, আপনি শেখ হাসিনার চাইতে বড় কিছু হয়ে যান নাই। আগের বার গিয়েছেন শিলং, এখন কোন জায়গায় যাবেন সেটার প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমি চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে বললাম, ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে, তাহলে এই সরকারের 3 দিন ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলাদেশ জামাত ইসলাম যদি চায় বিএনপি ক্ষমতায় থাকবে, যদি জামাত চায় বিএনপি ক্ষমতা থেকে পড়ে যেতে হবে, এটাই বাস্তবতা। আমার মনে হচ্ছে জামাত অনেক ভদ্রতার পরিচয় দিয়ে আপনাদেরকে ক্ষমতায় কিছুদিন সাথ দিতে চায়। বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি আজকে গায়ের চামড়ার ভিতরে চর্বি জমে যাওয়ার কারণে নতুন নতুন করে ওয়াজ নসিহাত ফতুয়াগিরি শুরু করেছেন জাতীয় সংসদে। আজকে যেই জাতীয় সংসদে ইসলামী ব্যাংককে প্রোটেক্ট করার কথা, সেই সংসদে ধৃষ্টতার চরমভাবে উপস্থাপন করতে গিয়ে তিনি জামাত ইসলামকে ইসলাম নয় বলে তিনি সার্টিফিকেট দিচ্ছেন, অথচ তিনি ইসলাম কিনা সেটা নিয়ে তিনি তার নিজেকে প্রশ্ন করতে পারেন। আজকের আপনি সংসদে চরম মিথ্যার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন নাবিল গ্রুপের 700 কোটি টাকা জামাত ইসলামের ফান্ডে গিয়েছে এবং নির্বাচন করেছে, মিন করার চেষ্টা করেছেন যে একটি পার্টির নাকি সেখানে তারা নির্বাচনের ফান্ডে খরচ করা হয়েছে। জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব দৃঢ় কণ্ঠে সংসদে বলিষ্ঠভাবে এর প্রতিবাদ জানিয়ে বলেছেন যে আই এম টেকিং অ্যাবসুলেট চ্যালেঞ্জ, যে এই জায়গাটায় যদি কোনো ধরনের আপনারা দেখাতে পারেন যে 700 কোটি টাকা জামাত ইসলাম ফান্ডে নিয়েছে, সেই জায়গাটায় জামাতের আমির বলেছেন আই এম টেকিং অ্যাবসুলেট চ্যালেঞ্জ। পারলে এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন। পারবেন না, মিথ্যাচার করছেন যে জামাত ইসলামের লোকদেরকে চাকরি দেওয়া হয়েছে, মিথ্যাচার করছেন যে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ব্যাংক নাকি দখল করেছে। আমি এর পূর্বে বলেছিলাম যে একটা নারায়ে তাকবীরের স্লোগানের ভিডিও পারলে দেখান যেটা জামাত শিবির নারায়ে তাকবীর দিয়ে ব্যাংকগুলো দখল করে তারপরে ভিতরে ঢুকেছে। জামাত ইসলামের নেতাকর্মীরা এই ব্যাংকের শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, এই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট। ব্যাংকটি একটি মানবিক মূল্যবোধের জায়গা থেকে সকলের কাছে নিরাপদ একটি ব্যাংকিং সেক্টর বিধায় আজকে তার সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে জামাত সংশ্লিষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, প্রতিষ্ঠাকালীন সময়ে যেই ব্যক্তিরা এখানে সংশ্লিষ্ট ছিলেন তার মধ্যে জামাতের ডিজিগনেশন প্রাপ্ত ব্যক্তিরা এখানে সংশ্লিষ্ট ছিলেন বিধায় জামাত দাবি করতেই পারে আমার ব্যাংক তুমি চুরি করবা না, ডাকাতি করবা না। আজকে যখন আপনি সংসদে দাঁড়িয়ে কথা বলছেন, এসালামের পক্ষে আপনাকে ডিবেট করতে হচ্ছে, তখন লজ্জায় সত্যিকার অর্থে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। কি করে সম্ভব? আর এটা অবশ্যই সম্ভব, কারণ আপনি তো এসালামের গাড়িতে করেই ওই শিলং থেকে ফেরত এসে এয়ারপোর্ট থেকে তার গাড়ি ব্যবহার করেছিলেন। আমরা সে ব্যথা অনুভব করি, কিন্তু আপনি সেই সমালোচনা যখন করেছিলেন তখন সেই সমালোচনার জবাবটা আপনি এখন সংসদে এসে আবার ওই চোরের পক্ষে গিয়ে ছাপাই গিয়ে তারপরে আপনাকে বলতে হচ্ছে। আজকের অবাক লাগে, যেখানে এসালাম প্রায় 1,25,000 কোটি টাকা লোপাট করেছে এই ইসলামী ব্যাংক থেকে, আপনি তার তদন্তের খবর নাই। আপনি তদন্ত করছেন কয় পয়সা কোন ব্যক্তি কোন জায়গা থেকে উঠাইছে এবং সেই টাকাটা নাকি আবার জামাতের ফান্ডে গেছে, যেটার জন্য জামাতের আমির চ্যালেঞ্জ দিল। সেরকম একটি সন্দেহাতীত ভাবে একটি বক্তব্য আপনি সংসদে উঠিয়ে তালি নেওয়ার চেষ্টা করেন। সালাউদ্দিন সাহেব, ধিক্কার জানাই, আপনার ধিক্কার জানাই। যেখানে এসালামের সন্তান, এই অল্প বয়স্ক একটা বাচ্চা দুধের শিশু চেয়ারম্যান বানিয়ে সেই সময় আওয়ামী লীগের সময় আপনার এই ব্যাংকটা দখল করলো, আপনারা সাহসিকতার সাথে সেটার প্রতিবাদ না করতে গিয়ে আপনি আপনার এই জীবন সঙ্গী 20 বছরের প্রায় জামাত ইসলাম, যাদেরকে হালাল মনে করে রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, নমিনেশন দিয়েছেন, এমনকি জামাতের মার্কা বিলুপ্ত হওয়ার পরে ধানের শীষ প্রতীক দিয়ে আপনারা তাদেরকে হালাল মনে করে তাদের সাথে একসাথে ইলেকশন করেছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, এবং যেই মন্ত্রিত্ব দিয়েছেন যাকে আপনি ইসলাম বলছেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই ডেপুটি ছিলেন কৃষিমন্ত্রী আমাদের সেই সময়ের, তৎকালীন সময়ের আমাদের মতিউর রহমান নিজামী সাহেবের। এখন পর্যন্ত কি প্রমাণ করতে পেরেছেন যে জামাত ইসলামের কোনো মন্ত্রী একটা পয়সা কোনো জায়গায় দুর্নীতি করেছে? এখন পর্যন্ত প্রমাণ করতে পেরেছেন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে জামাত ইসলাম কারো 10 পয়সার ক্ষতি করেছে? পারেননি। কিন্তু আপনারা 5ই আগস্টের পরে বাংলাদেশের এক রাতের মধ্যে প্রমাণ করতে পেরেছেন যে সমস্ত বাংলাদেশের, এমনকি কৃষক, মাছওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কদু বিক্রেতা, সবজি বিক্রেতার কাছ থেকে পর্যন্ত চাঁদা না উঠিয়ে খাওয়া যায়, খাওয়া লাগে, চলে না, চাঁদা না উঠিয়ে চলতে পারেন না, সেটা প্রমাণ দেখিয়েছেন। চাঁদা দিয়ে চলতে হয় সেটার প্রমাণ দেখিয়েছেন। পাথর মেরে মানুষ মারতে হয় সেটার প্রমাণ দেখিয়েছেন। আপনি সংসদে ইসলামী ব্যাংককে দখল দেওয়ার
ষড়যন্ত্রমূলক বক্তব্য দিবেন, এটা হতে পারে না। আজকের সেই ইসলামী ব্যাংক আওয়ামী লীগের সময় 2008 সালে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আওয়ামী লীগকে এই ব্যাংকটাকে গিলতে গিয়ে 17 সাল পর্যন্ত ওয়েট করতে হয়েছে। আর এই বিএনপি ক্ষমতায় আসার প্রথম দিন থেকে ইসলামী ব্যাংককে দখল করার চরম ধৃষ্টতাপূর্ণ অসৌজন্যতা দেখিয়েছে এবং এখন আবার সংসদে তালি মারা শুরু করে দিয়েছেন। আমি ধিক্কার জানাই আপনাদের এই সকল ডাবল ফেজের, আমি চরম ধৃষ্টতা পূর্ণ এই সকল আচরণের আমি ধিক্কার জানাই। আজকে আপনাদের যেই ব্যাংকটি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সততার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে, যেই বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বেসরকারি, সে বিশ্ববিদ্যালয় জামাতের সংস্পর্শ থাকার কারণে সততার সর্বোচ্চ নজির স্থাপন করেছে, একাডেমিক্যালি সবচেয়ে ভালো প্রতিষ্ঠিত হয়েছে। যেই স্কুল কলেজ কোচিং সেন্টারগুলো জামাতের সংশ্লিষ্টতা থেকেছে সেগুলো বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি সেই ব্র্যান্ডেড প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগের সময়ও কিভাবে দখল করা হয়েছে। চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি দখল করে নেওয়া হয়েছে, মানারাত স্কুলের জায়গা জমি দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় দখল করা হয়েছে, এভাবে করে ইসলামী ব্যাংক দখল করা হয়েছে। কোচিং সেন্টারগুলো পর্যন্ত এসে তারা সেখানে চাঁদাবাজি করত, ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছিল। আর আজকের একটি নতুন সময় এসেছে, যেই সময় ইসলামী ব্যাংকের আরো পরিধি বৃদ্ধি করার কথা, যেই সময় বাংলাদেশের এই জামাত শিবিরের যে সকল প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে বিএনপিরই প্যাট্রোনাইজ করে দেওয়ার কথা। কারণ আপনি নির্যাতিত ছিলেন, তারাও নির্যাতিত ছিল, উভয়ের প্রতিষ্ঠানগুলোকে বিকশিত করার কথা। সেখানে আপনারা ষড়যন্ত্রমূলকভাবে এই ইসলাম লাগানো ইসলামী ব্যাংকটাকে খেতে আসার পিছনে বিশাল দুরভিসন্ধি রয়েছে এবং আমি মনে করি এটা ইসলামী ব্যাংকের উপরে আঘাত নয়, বরং পরিকল্পিত উপায়ে ভিন্ন স্টাইলে বাংলাদেশে আবার একটি কেওয়াস সৃষ্টির ষড়যন্ত্র, যেটা ভিনদেশী আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। এবং আমি মনে করি আওয়ামী লীগ রাজাকার আলবদর আল শামসের কাহিনী দিয়ে কয়েক বছর খেয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। বিএনপি এখন এসে ওনার সেই রেখে যাওয়া সেই দায়িত্ব পালন করার জন্য কি আর হাতের কাছে পাবেন, ফাঁসি তো আর দেওয়ার কেউ নাই, তো এখন ইসলাম ইসলামী ব্যাংক ট্যাঙ্ক এটা সেটা এগুলো দিয়ে নতুন করে মাঠের মধ্যে একটা ষড়যন্ত্র শুরু করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যিকার ইসলাম যদি থেকে থাকে, এখন পর্যন্ত নিরেট ইসলাম যদি থেকে থাকে, যার মধ্যে কিঞ্চিত হলেও মদিনার সম্পর্ক রয়েছে, আল্লাহ রাসূলের সম্পর্ক রয়েছে, নিজের ভিতরে ইমানদারির মানে স্পিরিট রয়েছে, জেহাদি মনোভাব রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি চেতনা রয়েছে, যারা এখনো বিশ্বাস করে গরিব তার হক বুঝে পাক, যারা এখনো বিশ্বাস করে ভিন্ন ধর্মের মানুষ তার ধর্ম নিয়ে শান্তিতে থাক, যারা এখনো বিশ্বাস করে এদেশের সকল মানুষকে সমান অধিকারের ভিত্তিতে নৈতিকতা মর্যাদা প্রতিষ্ঠা করা, যারা এখনো বিশ্বাস করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা, সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের মর্যাদা রক্ষা করা, সেটার সঠিক ইসলামী দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং এই বাংলাদেশ জামাত ইসলাম আজকের থাকার কারণেই কিছু পেট পূজারী, কিছু দুষ্ট, কিছু দালাল, যারা ইসলামের নামে ভণ্ডামি করে, ইসলামকে বিকৃত করতে চায়, যারা ইসলামকে বিক্রি করে শুধুমাত্র নিজের জীবনের আহরণ করতে চায়, তারাই শুধুমাত্র জামাত ইসলামের শত্রু। কিন্তু প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত ইসলাম প্রেমিক কোনো মানুষ জামাত ইসলামকে ইসলামের বাইরের সংগঠন বলতে পারে না। যারা বলে তারা প্রকৃত ইসলামিক ব্যক্তিত্ব নয়। আজকের এই সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেবের বক্তব্যের আমি তীব্র নিন্দা জানিয়ে গেলাম। হেসে হেসে গেলে যে ভাষায় আপনি জামাত ইসলামকে ঘায়েল করতে চেষ্টা করছেন, এটা কোনোদিন এদেশে বাস্তবায়ন হবে না। লজ্জা করা উচিত। আজকের এই ক্ষমতায় এসেছেন সম্পূর্ণ জামাত ইসলামের ভোটগুলোকে কেটে নিয়ে ক্ষমতায় এসেছেন। এদেশের জনগণ ভোট দেয় নাই আপনাদেরকে। জামাত ক্ষমতায় আসার কথা ডাক্তার শফিকুর রহমানের, আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা, ভদ্রতার পরিচয় দিয়ে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন কেওয়াজ না হোক সেই চিন্তা চেতনাকে লালন করতে গিয়ে জামাত ইসলাম স্যাক্রিফাইস করেছে। কিন্তু এর মানে এই নয় যে আজকের জামাত ইসলামকে যা ইচ্ছা তাই বলবেন। শোনেন, আপনারা অনেক ভেবে চিন্তে কাজ করা উচিত। ঐক্য বিনষ্ট করলে, পরিবেশ বিনষ্ট করলে, আমাদের দেশের মানুষের মধ্যে সকলের মধ্যে সহমর্মিতা এটা যদি স্থাপন করতে ব্যর্থ হন, আর ওই টেবিল থাবড়িয়ে কিছু দালালরা একসাথে সংসদে বসে নিজেকে অনেক বড় মহারথী মনে করেন, কোনো লাভ হবে না। আপনি শেখ হাসিনার চাইতে বড় কিছু হয়ে যান নাই। আগের বার গিয়েছেন শিলং, এখন কোন জায়গায় যাবেন সেটার প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে, তাহলে এই সরকারের 3 দিন ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলাদেশ জামাত ইসলাম যদি চায় বিএনপি ক্ষমতায় থাকবে, যদি জামাত চায় বিএনপি ক্ষমতা থেকে পড়ে যেতে হবে। এটাই বাস্তবতা। আমার মনে হচ্ছে জামাত অনেক ভদ্রতার পরিচয় দিয়ে আপনাদেরকে ক্ষমতায় কিছুদিন সাথ দিতে চায়, কারণ জামাত চায় আপনাদের পূর্ণাঙ্গভাবে ভিতরের যত ধরনের অসভ্যতা আছে, জাতির সাথে প্রতারণা আছে, মিথ্যা প্রতিশ্রুতি আছে, সব জাতি জেনে যাক, লজ্জিত, অপমানিত, অপদস্থ হয়ে তারপরে আপনারা বিদায় নেন। এটা আপনাদের জন্য সৌভাগ্য, কিছু টাইম বৃদ্ধি পেলেন, কিন্তু বিদায় আপনাদের নিতে হবে এবং সেটা চরম কলঙ্কজনক ভাবেই নিতে হবে। আজকে সংসদে একটা আইন পাশ করবার জন্য একটা বিল উত্থাপন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আইনটা হলো এমন, যেটা করবার জন্য অলরেডি বিল পাশ করবার জন্য প্রস্তাবনা এনেছে। সেখানে লেখা আছে, গুজব ও অপতথ্যের বিস্তার, এআই ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি ও প্রচার ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া করা হচ্ছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য করার বিধান আইনে আনা হবে।
100% একটা ভালো উদ্যোগ আমি মনে করি। যেমনটি ধরুন এখানে যে গুজব, হ্যাঁ গুজব মানুষকে এবং একটা দেশকে পিছনের দিকে ঠেলে দেয়। অপতথ্যের বিস্তার, যে একটা ঘটনা ঘটলোই না কিন্তু সেটা অপতথ্য দিয়ে সেটা বিস্তার করে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, এটাও অন্যায়। এবং অপমানকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনার এই যে চিন্তাভাবনা, এখানে আমি 100% একমত পোষণ করছি, কিন্তু কোনো তথ্য, সত্য তথ্য যেটা সরকার চাপাতে চাইছে কিন্তু সেটা অলরেডি ফ্ল্যাশ করে দিচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, তার প্রতি কোনো রকম অন্যায় যেন করা না হয়। যে সমস্ত কন্টেন্টে আপনার অপতথ্য থাকবে না, যে সমস্ত কন্টেন্টে মানহানিকর কোনো কথা থাকবে না, যে সমস্ত কন্টেন্টে কোনো অপমানজনক কথা থাকবে না, যে সমস্ত কন্টেন্ট বিভিন্ন মাধ্যম প্রচার করবে না, টেলিভিশন মাধ্যম বা প্রিন্ট মিডিয়া বা আপনার টিভি মিডিয়া, সেটা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার করে সেটার উপরে আপনারা দয়া করে হাত দিবেন না, তাহলে বোধ হয় সেটা ঠিক হবে না। তাহলে সেই অবস্থায় হবে যে অবস্থা নেপালে হয়েছিল, যে অবস্থা বাংলাদেশে হয়েছিল। এই যে আজকে আইনটা করলেন বা করতে যাচ্ছেন, এটা যেমনটি প্রশংসনীয়, কিন্তু এর আগে বা এর পরে আপনার অনেকগুলো কাজ করার দরকার ছিল, আপনি যেগুলো করেননি। যেমনটি ধরুন আমরা যদি টিআইবির দিকে তাকাই, টিআইবির একটা রিপোর্ট বেরিয়েছে এই গতকালকে বা আজকে, যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা রক্ষা করতে কতটুকু সফল হয়েছে আপনার মন্ত্রণালয় বা কতটুকু ব্যর্থ হয়েছে। টিআইবি রিপোর্টটা যদি আপনারা কেউ দেখেন তাহলে আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু সাকসেস হয়েছেন। টিআইবি সম্পর্কে বলবার আগে টিআইবিটা কি সেটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, টিআইবির অ্যাব্রিভিয়েশন হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, পৃথিবীর 100টার মতো দেশে এই অর্গানাইজেশন কাজ করে। দেশের যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো আন্তর্জাতিকভাবে জানানোর জন্য এই অর্গানাইজেশনটা কাজ করে। এই অর্গানাইজেশনটা বাংলাদেশেও আছে, যেটার নাম হলো টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ। এরা কখনো কোনো সরকারের বিরুদ্ধাচরণ করে না, এরা যে সত্য ঘটনা সেটি জনগণের কাছে তুলে ধরে এবং আন্তর্জাতিকভাবে সেটা বিস্তার করে। এর জন্য প্রতিটি সরকারই আপনার টিআইবির প্রতি নাখোশ থাকে। আমরা দেখেছি হাসিনার সময় যে হাসিনা প্রায় বলেছেন এই টিআইবি ফিআইবি বিদেশি পয়সা করে খেয়ে উল্টাপাল্টা নিউজ করে। আসলে কি তাই? টিআইবি কখনো উল্টাপাল্টা নিউজ করে না, কারণ তাদের কাজটাই হচ্ছে সত্যটা প্রকাশ করা। তারা আন্তর্জাতিকভাবে যেহেতু কাজ করে, তাদের সাথে কোনো সরকারের কোনো শত্রুতা নেই। যে সরকার যে ভালো কাজ করবে সেটাই তারা বলবে, যদি কোনো খারাপ কাজ করে সেটাও তারা বলবে। তারা কাউকে ভয়ও পায় না। এই যে সমীক্ষাটা ওনারা দিচ্ছেন, যেটা আমি পড়বো, সেটা টোটালি 100% কারেক্ট হিসেবেই আমাদেরকে ধরে নিতে হবে, কারণ টিআইবি রিপোর্ট কখনো মিথ্যা হয় না। তাহলে শুনুন ওরা কি বলছে। নির্বাচিত সরকারের প্রথম 100 দিন ও জননিরাপত্তা পরিস্থিতি। এই যে 100 দিনের মধ্যে হয়েছে 605টি, ছিনতাই হয়েছে 294টি, অপহরণ হয়েছে 196টি, নারী ও শিশু নির্যাতন হয়েছে 3496টি, মব সহিংসতা 69 থেকে 80টি ঘটনা এবং নিহত এই মব নিয়ে 31 থেকে 42 জন। যদিও মব নিয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের সালাউদ্দিন ব্রাদার বলেছিলেন যে আমি এই দেশে মব হতে দেবো না। উনি স্বরাষ্ট্রমন্ত্রী তো নেবার পর 3টা স্মরণীয় কাজ করেছেন। একটি হলো উনি প্রথম দিনে একদিন ভাষণ দিয়েছিলেন যে উনি মব সংস্কৃতি বা মব কালচার বাংলাদেশে আর ঘুরতে দিবেন না। তখন বেশ আমরা স্বস্তি পেয়েছিলাম। এরপর উনি বিভিন্ন থানায় গিয়েছিলেন, মধ্যে তেজগাঁ থানাটার মধ্যে ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে দেখেছেন। এবং একদিন বা 2 দিন উনি সাংবাদিকদের সাথে মিটিং করেছেন। এছাড়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আইন শৃঙ্খলা নিয়ে কতটুকু কাজ করেছেন সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। আমরা কেউই তেমনটি দেখিনি। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সবসময় দেখছি এই সংবিধান নিয়ে পড়ে থাকতে। সংবিধানের 71 ধারায় কি, সংবিধানের 196 এর বিধান অনুযায়ী সংবিধানের 294 কে বলা হয়েছে, এগুলো ওনার মুখস্থ। অত্যন্ত জ্ঞানী এই ভদ্রলোক এবং অত্যন্ত তড়িৎকর্মা এই ভদ্রলোক, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত মানে কি বলবো, হি ইজ দ্য বেস্ট মিনিস্টার ইন দিস ক্যাবিনেট, এটা বলতেই হবে। ইন অল রেসপেক্টস দেখতে সত্যি স্মার্ট, সিনেমার নায়কের মতো চেহারা, কথাবার্তা সুন্দর করে বলেন। কিন্তু আমার মনে হয় উনি এই যে ডিপার্টমেন্টটা পেয়েছেন, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা বোধহয় উনি খুব একটা পছন্দ করছেন না। তার কারণটা আমরা জানি না, কারণ তার কাজকর্মে আমরা দেখতে পাচ্ছি ওনার জন্য কেমন একটা অনীহা আছে এই মন্ত্রণালয়টাকে। নইলে একটা দেশের সরকার যখন এসছে এতদিন পর, 17 বছরের দুঃশাসন বলি, অপশাসন বলি, এরপর একটা আন্দোলন, 18 মাস আরেকটা সরকার চালিয়েছে, সেই বিপদের সময় যখন দেশে চারিদিকে গ্যাঞ্জাম, চারিদিকে মারামারি, খুনাখুনি, মব সংস্কৃতি, দাবি দেওয়া পূরণ করা, ইউনিট সাহেবের সময় তো হাজারটা শুধু মিছিলই হয়েছে। সেখান থেকে আমরা তখন সবাই স্বস্তির জন্য যে এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে দেশ এগোনো যাবে না। আমাদের কি দরকার? আমাদের একটা নতুন সরকার দরকার, গণতান্ত্রিক সরকার দরকার। সেই সরকার আসবার পর দেশে শান্তি শৃঙ্খলা আসবে। এমনকি বিএনপির যারা আছেন তারাও বলেছেন বিভিন্ন সভায় সমিতিতে যে এই যে পর্যন্ত কোনো নির্বাচিত সরকার না আসবে সেই পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা বা দেশের আইন কানুন একটা স্থিতিশীল জায়গায় আসবে না। যা গিয়ে আমরা ইলেকশন করালাম, আপনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেন। সরকারের প্রায় সবগুলো মন্ত্রণালয়ে টুকটাক ভুলভ্রান্তি আমরা দেখেছি, কিন্তু তার পাশাপাশি এইটা দেখেছি যে উক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় চেষ্টা করে যাচ্ছেন, যেমনটি সড়ক পরিবহন মন্ত্রী যেভাবে বেফাস কথা বলুক না বলুক, উনি কিন্তু রাস্তাঘাটে ঘুরছেন, উনি জনসংযোগ করছেন, উনি বোঝাতে চাইছেন, জনগণকে আশ্বস্ত করতে চাইছেন। এমনকি যে বিদ্যুৎ মন্ত্রী উনিও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাকসেস কতটুকু হয়েছেন সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাদার, আপনি কিন্তু
খুব একটা মানে মনোযোগ দিচ্ছেন না। আমরা এমন কথা শুনেছি এই মন্ত্রণালয়টা বোধহয় আপনার পছন্দ ছিল না, আপনার বোধহয় ইচ্ছা ছিল পররাষ্ট্রমন্ত্রী হবার, এমন একটা কথা বাজারে রটেছে। আমার মানে বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার মতো ক্ষমতা আপনার আছে, এবং যে কোনো মন্ত্রণালয় যদি আপনি নেন সেই মন্ত্রণালয়কে সুন্দরভাবে পরিচালনা করবার এবং দক্ষতা দেওয়ার ক্ষমতা আপনার আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য জিনিসপত্র মিলিয়ে। কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি ফেল করলেন? কেন টিআইবি এমন একটা রিপোর্ট করলো যেটাতে প্রমাণিত হয় বিগত 3 মাসে আপনারা টোটাল আনসাকসেস। এবং আপনি জানেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাদার যে যে দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল নয় সেই দেশে কেউ নতুন করে বিনিয়োগ করতে চায় না। একটা দুঃখজনক ঘটনা আমি টানছি এখানে, এটার সাথে এটা প্রাসঙ্গিক এই জন্যই যে আমরা একটা নিউজ দেখলাম যে মিস্টার রবিন নামে একজন বাঙালি অস্ট্রেলিয়ান বাংলাদেশি, মানে বাংলাদেশি সে অস্ট্রেলিয়াতে সেটেল, এখন অস্ট্রেলিয়ান ন্যাশনাল বাট অরিজিনাল সে বাংলাদেশি, ঢাকায় পড়াশোনা করেছেন, ওখানে আইটিতে পড়াশোনা করে উনি এখন অস্ট্রেলিয়াতে অলমোস্ট 38 জন ধনীর মধ্যে একজন, বা গর্বের বিষয় বাংলাদেশি একজন নাগরিক যে এখন অস্ট্রেলিয়ান, সে 38 জন ধনীর মধ্যে একজন, তার মানে বিরাট ব্যাপার, তাই নয় কি? এই ভদ্রলোক নিউজে দেখলাম ভারতবর্ষে $30 মিলিয়ন ইনভেস্ট করছে, তার আইটির বিজনেস, তার অনেক দেশে ব্যবসা আছে, সিঙ্গাপুরে আছে, ইন্দোনেশিয়াতে আছে, থাইল্যান্ডে আছে, আলবেনিয়াতে আছে, এখন উনি এসছেন ভারতবর্ষে $30 মিলিয়ন ইনভেস্ট করতে। সেই নিউজে গিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশি হবার পর উনি কেন ভারতে চলে যাচ্ছেন? ওনার তো বাংলাদেশে ব্যবসা করা উচিত ছিল, উনি করেননি। উনি কি কারো উপরে অভিমান করে করেননি, নাকি উনি বাংলাদেশের সাথে যোগাযোগই রাখতে চান না? উনি বাংলাদেশের সাথে যোগাযোগ রাখতে চান, তার নারী বাংলাদেশে আছে, উনি বাংলাদেশে যাতায়াত করেন, কিন্তু ব্যবসাটা উনি করছেন ভারতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, the largest private bank in Bangladesh and one of the renowned ones, private banks in Asia, Islamic Bank Bangladesh Limited is going to be জয় বাংলা। এর মানে ইসলামী ব্যাংক লিমিটেড প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। একটা ব্যাংক জয় বাংলা হয়ে যাওয়া বলতে যা বোঝায়, দেউলিয়া হয়ে যাওয়া বলতে যা বোঝায়, একটা ব্যাংক বন্ধ হয়ে যাওয়া বলতে যা বোঝায়, ইসলামী ব্যাংক সেই পথে পাড়ি দিচ্ছে। মূলত বিএনপি সরকার জামাতের সাথে লাগতে যে কঠিন ফাঁদে পড়েছে। এখন জামাত এমন একটা রাজনীতি করছে, ওই যে তোরে আমি আগুনে মারবো, পানিতে মারবো, ভাতে মারবো। তা জামাত তো এখন বিএনপি সরকারকে ভাতে মারার পালা, ওরা তো না খেয়ে মরবে। এই সরকার তো জয় বাংলা হয়ে যাবে, দেশ চালাতে পারবে না, জনগণ এমনিতেই পিটিয়ে চেয়ার থেকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। কারণ ইসলামী ব্যাংক যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমি দেখাবো, এতে পুরো ব্যাংক খাত ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, লক্ষ লক্ষ বেকার তৈরি হবে, মানুষের আমানত আটকে পড়বে, যার ফলে মানুষ এই সরকারকে পিটিয়ে ক্ষমতা থেকে নেমে বলবে যে ইউনুস আপনি আসেন, আব্বা আপনি এসে আমাদের টাকা পয়সাগুলো ফেরত দেন। অন্য কোনো নির্বাচিত সরকার নির্বাচন ও পিছন থেকে ঢুকিয়ে দিবে, নির্বাচনের নাম কেউ নিলে, এবং তখন মানুষ স্লোগান দিবে, হয় ইউনুসকে চাইবে, নইলে বলবে সেনাবাহিনী আপনারা আমাদের আমানতের টাকাগুলো ফেরত দেন, আমাদের চাকরিটা বহাল তবিয়তে রাখেন, ব্যাংক ট্যাঙ্ক সব ঠিকঠাক করে দেন, নির্বাচনের নাম বলেও নেবেন না। আর এই যে আমি যে দৃশ্যপট বললাম যে জনগণ রাজপথে নেমে পিটিয়ে বিএনপি সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে, পেটে ভাত না থাকলে তখন এটা খুব স্বাভাবিক ব্যাপার, সেনাবাহিনীকে চাইবে। এই ঘটনা ঘটানোর জন্য পৃথিবীর বিরাট বিরাট শক্তি বসে আছে, আর বিএনপি সেই ফাঁদে পা দিয়েছে। জাস্ট জামাত একটু এখন গুটিবাজি করলেই বিএনপি ভাতে মরবে, এবং বিএনপিকে তারপরে পিটিয়ে মানুষ ক্ষমতা থেকে নামাবে। দর্শক, একটা ব্যাংক ধ্বংসের দ্বারপ্রান্ত বলতে কি বোঝায়? আই রিপিট, আমি এখনো বলছি না, আমি কাউকে বলছি না যে ইসলামী ব্যাংক থেকে আমানত সরিয়ে নেয়। তবে মজার বিষয়, ইসলামী ব্যাংক কিন্তু আওয়ামী লীগ বিএনপির লোকজনের কিছু অ্যাকাউন্ট আছে। তবে এখন পর্যন্ত যারা আমানত সরিয়েছে, জামাত শিবির স্টিল কনফিডেন্ট, জামাতের কোনো নেতা এখন পর্যন্ত বড় বড় নেতারা আমানত সরায়নি, অল্প কিছু কিছু লোক সরিয়েছে। তো সেই জায়গায় জামাত ইজ কনফিডেন্ট যে এই ব্যাংক বিএনপি কিছুই করতে পারবে না, এই চেয়ারম্যানের পদত্যাগ হবে, এসালামের হাতে যাবে না। ঠিক আছে, কোনো প্রফেশনাল পেশাদার যোগ্য লোক, এটা জামাতপন্থী হওয়ার দরকার নেই, যোগ্য লোক চালাক, বাট এসালামের হাতে যেতে পারবে না, এটা হচ্ছে জামাতের বক্তব্য, এবং জামাত ইজ কনফিডেন্ট যে যাবে না শেষ পর্যন্ত। তো এখন যারা আমানত সরিয়ে নিচ্ছে, শত শত কোটি টাকা সেকেন্ডে মিনিটে শত শত কোটি টাকা নাই হয়ে যাচ্ছে, মানে গ্রাহকদের তো টাকা দিতে বাধ্য, আমানত সরিয়ে নিচ্ছে। এতে যারা নন জামাত বা আওয়ামী লীগ বিএনপি গ্রাহক, তারা বেশি সরিয়ে নিচ্ছে, কারণ এই আতঙ্কটা তাদের বেশি। কারণ তারা মনে করে যে এটা তো আমাদের ব্যাংক না, এখানে আমি নিরাপত্তার জন্য বা কোনো কারণে টাকা রেখেছি অল্প কিছু, অতএব ভাই আমি এখান থেকে টাকা উঠিয়ে নিই। আর জামাতের লোকজন মনে করে এটা তো আমার ব্যাংক, অতএব এই ব্যাংক ঠিকবে। সাধারণ গ্রাহক এবং আওয়ামী লীগ বিএনপি গ্রাহকরা এই যে বিএনপি ব্যাংক দখল করে, আরে ভাই বিএনপির লোকজন তো এখান থেকে আগে পালিয়েছে, এটা আপনি জানেন। এখন আসেন যে ব্যাংক জয় বাংলা হয়ে যাও বলতে কি বোঝায়, এবং আসলে ইসলামী ব্যাংকে কি হচ্ছে। দি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমে রিপোর্ট উঠেছে, দুইটা রিপোর্ট আমি বিশ্লেষণ করবো, তাহলে বুঝবেন যে ইসলামী ব্যাংকের অবস্থা বর্তমানে কি। এই খুরশিদ আলম এক দুর্নীতিবাজ এবং বিতর্কিত লোক, এক আওয়ামী লীগ স্পেন্সার এসালামের দালাল, তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর ইসলামী ব্যাংকের ইতিহাসে কখনো যেটা করেনি, আওয়ামী লীগ দখল করার পরও যেটা করেনি, ইসলামী ব্যাংকের সিআরআর সবসময় পজিটিভ থাকতো। এবার সিআরআর ঘাটতি, এই ঘাটতি মেটাতে এখন বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। এটা একটা খবর। আর হচ্ছে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মানে বাংলাদেশের শেয়ার মার্কেটের যে রেগুলেটরি প্রতিষ্ঠান, তারা ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস শেয়ার মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে। একটা ব্যাংক যে ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য এতটুকু প্রমাণই যথেষ্ট, এই দুইটা খবরই যথেষ্ট। এবার দর্শক আসেন যে সিআরআরটা কি, যে সিআরআর ঘাটতি। সিআরআর এর 15 হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এটা একটা ব্যাংকের স্থিতিশীলতার জন্য রেগুলেটরি প্রতিষ্ঠান সিআরআর ঠিক করে দেয়।
পার্সেন্টেজ ঠিক করে দেয়, আরেকটা হচ্ছে স্ট্যাটিউটরি রিজার্ভ রেশিও, এসএলআর যেটাকে বলা হয়। তো সেই জায়গায় লিকুইডিটি রেশিও, এসএলআর, সিআরআর। এখন সিআরআর এর ঘাটতি দেখা গেছে, এসএলআর নিয়ে আলোচনা হচ্ছে না। সিআরআর এর ঘাটতি দেখা গেছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সাপোজ বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ সিআরআর ঠিক করে দিয়েছে, যেমন সেটা হতে পারে 4% বা যে কোনো বিভিন্ন সময় বিভিন্ন পার্সেন্টেজ ঠিক করে দেয়, যে আপনার ব্যাংকে যে পরিমাণ আমানত আছে তার নির্দিষ্ট একটা পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। তো সিআরআরটা এটা বাংলাদেশ ব্যাংকে জমা থাকে বিনিয়োগের অনুপাতে, আমানতের অনুপাতে, এবং বাংলাদেশ ব্যাংকে সিআরআর যেটা জমা থাকবে ওইটা আপনি লোন হিসেবেও দিতে পারবেন না এবং ওটা তারল্য হিসেবেও ব্যবহার করতে পারবেন না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।